বর্ণা মুখোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে নকশা। পুরনো শহরের ব্যস্ত বাজারের এক কোণে দাঁড়িয়েছিল শুভলক্ষ্মী জুয়েলার্স। একটা নাম, যেটা শুধু দোকান নয়, একটা ইতিহাস। লাল ইটের পুরনো দালান, কাঁচের বড় শোকেজে সাজানো সোনার হার, বালা, কানের দুল, সব মিলিয়ে যেন আলোর মধ্যে সোনার নদী বয়ে যাচ্ছে। দোকানের সামনে সবসময় ভিড় লেগেই থাকতো। কেউ বিয়ের গয়না কিনতে এসেছে, কেউ পুরনো সোনা বদলাতে, কেউ শুধু দেখতে। এই দোকানের জাদুটা ঠিক কি? এর মালিক দুই ভাই, অমর ও অনিরুদ্ধকে কেন্দ্র করে। বড় ভাই অমর অত্যন্ত হিসেবি, বাস্তববাদী এবং ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন। অন্যদিকে ছোট ভাই অনিরুদ্ধ একজন স্বপ্নচারী শিল্পী, যার নেশা হলো গহনার অপূর্ব সব নকশা তৈরি করা। দোকানের উন্নতির মূলে ছিল অনিরুদ্ধ সৃজনশীল নকশা, যা সাধারণ গহনাকে অনন্য করে তুলত। কিন্তু অমর অনিরুদ্ধর এই প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার বদলে ক্রেতাদের কাছে সেগুলোকে নিজের সৃষ্টি বলে প্রচার করত। অনিরুদ্ধ সব বুঝেও বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং শান্ত স্বভাবের কারণে নীরব থাকত। ব্যবসার খাতিরে অনিরুদ্ধর নকশাগুলোর জনপ্রিয়তা দেখে অমরের মনে হিংসা ও লোভ জন্মায়। সে অনিরুদ্ধ নকশার খাতাটি সম্পূর্ণ নিজের হস্তগত করার পরিকল্পনা করে, যাতে অনিরুদ্ধকে ছাড়াই সে একাই ব্যবসার একচ্ছত্র অধিপতি হতে পারে। কিন্তু একদিন সবকিছু ওলটপালট হয়ে গেল, যখন দোকানের সবচেয়ে মূল্যবান এবং অনিরুদ্ধর প্রিয় সৃষ্টি নীল স্বপ্ন নামক নেকলেসটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অমর ঠান্ডা মাথায় নিজের ভাইকে চুরির অপবাদ দেয়। কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও পরিবারের সবাই এবং বাবা মা অমরের সাজানো মিথ্যে বিশ্বাস করে অনিরুদ্ধকে ভুল বোঝেন। সম্মানের দোহাই দিয়ে এবং চুরির দায়ে অনিরুদ্ধকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যাওয়ার সময় অমর জোর করে অনিরুদ্ধ নকশার খাতাটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে খাতাটা ছিঁড়ে যায়। কিছু পাতা অমরের হাতে থেকে গেলেও অনিরুদ্ধ তার অসম্পূর্ণ খাতাটি নিয়ে অন্ধকার অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। অনিরুদ্ধ একটা সিদ্ধান্ত নেয়, ফিরে যাবে না, বরং যেখানে কেউ তাকে চেনে না এমন একটা জায়গায় নতুন করে শুরু করবে। কয়েকদিন পর অনিরুদ্ধ পৌঁছয় অন্য এক শহরে। ব্যস্ত, অচেনা, দ্রুত ছুটে চলা শহর। নিজের শিল্পী পরিচয় গোপন রেখে জীবন ধারণের জন্য সে ক্যাফে অরণ্য নামক একটি সাধারণ ক্যাফেতে কাজ করতে শুরু করে। সেখানে হাড় ভাঙা খাটুনি আর অপমানের মাঝেও সে তার একমাত্র সম্বল নকশার খাতাটি নিয়মিত নতুন নতুন গয়নার নকশা আঁকতে থাকে। ক্যাফের মালিক সুমেধা, যিনি শহরের একজন সফল বুটিক ডিজাইনার, একদিন অনিরুদ্ধর ফেলে আসা ছেঁড়া খাতাটি দেখে ফেলেন। অনিরুদ্ধর প্রতিভা দেখে তিনি মুগ্ধ হন এবং তাকে তার বুটিকের গয়না বিভাগে কাজ করার প্রস্তাব দেন। অনিরুদ্ধ প্রথমে ভয় পেলেও সুমেধা সততা ও তার প্রতিভাকে সম্মান দেওয়ার ধরনে আশ্বস্ত হয়। সুমেধা এবং অনিরুদ্ধ মিলে শহরে আরোহণ জুয়েলার্স নামে একটি নতুন গয়নার দোকান খোলে। অনিরুদ্ধ সৃজনশীল ও প্রাণবন্ত নকশাগুলো শহরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তার নকশা করা গয়নাগুলো কেবল সোনা ছিল না, বরং তাতে মিশেছিল আবেগ ও প্রকৃতি। অল্প সময়ের মধ্যেই দোকানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এই খবর পৌঁছতে দেরি হলো না অমরের কাছেও। সে নিজের দোকানের অফিস ঘরে বসে খবরের কাগজটা পড়ছিল। প্রথমে তার মুখে অবজ্ঞার হাসি ছিল। সে নিজের মনেই বলে উঠল, নতুন দোকান, দুদিনের উত্তেজনা। কিন্তু যখন কর্মচারীরা বলতে শুরু করলো, অনেক ক্রেতা আজ ওদিকেই গেছে, সবাই ওই নতুন ডিজাইনের কথা বলছে, তখন অমরের মুখের ভাব বদলাতে শুরু করলো। তবু অমর পুরোপুরি চিন্তিত ছিল না, কারণ তার লকারে এখনো লুকিয়ে আছে অনিরুদ্ধর আঁকা সেই ছেঁড়া পাতাগুলো, যেটা অনিরুদ্ধ বলেছিল তার সেরা ডিজাইনগুলোর অংশ। পুরনো দোকানের মালিক অমর যখন বুঝতে পারে তার একচেটিয়া বাজারে টান পড়েছে, তখন সে হিংসায় মরিয়া হয়ে ওঠে। সে অনিরুদ্ধর কাছ থেকে কেড়ে নেওয়া পুরনো নকশাগুলো দিয়ে গয়না বানিয়ে বাজারে ছাড়ে। কিন্তু অনিরুদ্ধর নকশা কেবল নকল করা সম্ভব হলেও তার সেই শৈল্পিক আত্মা বা কোমলতা অমর ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়। ক্রেতারা বুঝতে পারেন যে অমরের গয়নাগুলো কেবল প্রাণহীন নকল। অমর নানাভাবে আরোহণ জুয়েলার্সের ক্ষতি করার চেষ্টা করে, কারিগর ভাঙানোর চেষ্টা, মিথ্যে গুজব ছড়ানো এবং সস্তায় নকল গয়না বিক্রি করা।
কিন্তু তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়। অনিরুদ্ধর প্রতিভার কাছে অমরের ব্যবসায়িক চাতুর্য হেরে যায়। অমর দিনে দিনে একা, রাগী এবং অস্থির হয়ে পড়ে। সে উপলব্ধি করে যে চুরি করে নকশা পাওয়া গেলেও মানুষের সৃজনশীল প্রতিভা কখনো কেড়ে নেওয়া যায় না। সময় বদলাতে খুব বেশি সময় লাগে না। এক সময় যে শুভলক্ষ্মী জুয়েলার্সের সামনে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকতো, আজ সেখানে দুপুরের পর থেকেই ফাঁকা ফাঁকা লাগে। শোকে যে এখনো ঝলমল করছে সোনার হার, বালা, কানের দুল, কিন্তু সেই আলোয় আর আগের উষ্ণতা নেই। দোকানের পুরনো কর্মচারীরা এখন নিচু গলায় কথা বলে, কারণ তারা বুঝতে পারছে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে। অমর এখনো প্রতিদিন কাউন্টারে বসে থাকে, কিন্তু তার চোখের তীক্ষ্ণ আত্মবিশ্বাস এখন আগের মতো নেই। এখন সেখানে ক্লান্তি আছে, বিরক্তি আছে, আর একটা অদৃশ্য আতঙ্ক। তবু শুভলক্ষ্মী জুয়েলার্সের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখনো কিছু পুরনো ক্রেতা আসে, ছোটখাটো অনুষ্ঠান, অন্নপ্রাশন, জন্মদিন, সাধারণ বিয়ে, এইসব উপলক্ষে। পুরনো সম্পর্ক বলে তারা, কিন্তু অমর জানে এই সম্পর্কও আর বেশি দিন টিকবে না। কারণ শহরে এখন একটাই নাম, আরোহণ জুয়েলার্স। প্রতিদিন সন্ধ্যায় আরোহণ জুয়েলার্সের সামনে লম্বা গাড়ির লাইন পড়ে। বড়লোক পরিবার, নতুন দম্পতি, শহরের নামী মানুষ, সবাই এখন ওদিকেই যায়। সংবাদপত্রে প্রায় খবর বেরোয় আরোহণের নতুন কালেকশন ঘিরে উন্মাদনা। শহরের বাইরে থেকেও আসছে ক্রেতারা। লোকে বলাবলি করত, আরোহণ জুয়েলার্স ধীরে ধীরে শুধু ব্যবসা নয়, একটা স্বপ্ন গড়ে তুলছে। কারণ ছিল খুব স্পষ্ট, দোকানের প্রতিটা নতুন ডিজাইনে নতুনত্ব থাকতো। এক একটা গয়না যেন গল্প বলতো। একদিন একটা হার বেরোলো, নীল অরণ্য, তারপর চাঁদের সিঁড়ি, তারপর শেষ বৃষ্টির গান। মানুষ শুধু গয়না কিনতো না, সেই অনুভূতিটাও কিনে নিয়ে যেত। শুনেছেন, আরোহণ নাকি অন্য শহরেও শাখা খুলবে? কথাটা বলছিল দুজন ক্রেতা। অমরের হাতে থাকা চায়ের কাপ থেমে গেল। কোথায়? সে হঠাৎ জিজ্ঞেস করলো। লোক দুজন একটু অপ্রস্তুত হয়ে বলল, অন্য শহরে নাকি? সবাই তাই বলছে। সেই রাতে অমর ঘুমোতে পারেনি। তার মনে হচ্ছিল একটা অদৃশ্য হাত ধীরে ধীরে তার সবকিছু কেড়ে নিচ্ছে। যে সাম্রাজ্য সে এত বছর ধরে দাঁড় করিয়েছে, সেটা যেন তার চোখের সামনে ভেঙে পড়ছে। আর সবচেয়ে বড় যন্ত্রণা ছিল অমরের কাছে, যে উত্থানের জন্য সে নিজের ভাই অনিরুদ্ধকে একদিন চোর বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার নকশা ছিনিয়ে নিয়েছিল, সেই নকশাও হয়ে ওঠেনি তার ভাগ্য বদলের সিঁড়ি। রাগে অমরের শরীর জ্বলছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। কারিগর ভাঙানো ব্যর্থ, বদনাম ছড়ানো ব্যর্থ, নকল ডিজাইন ব্যর্থ। যতবার সে আরোহণ জুয়েলার্সকে আঘাত করতে গেছে, ততবারই যেন নিজের ব্যর্থতাটাই আরো স্পষ্ট হয়েছে। একদিন রাতে নিজের অফিস ঘরে বসে অমর হঠাৎ লকার খুলল। ভেতরে এখনো সেই ছেঁড়া পাতাগুলো রাখা, অনিরুদ্ধর হাতের আঁকা। অমর অনেকক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন হিংসা, লোভ আর একটা মরিয়া আকাঙ্ক্ষা একসাথে মিশে গেছে। ঠিক সেই সময় খবরটা এলো, সারা ভারতের গয়না শিল্পীদের জন্য বিশাল প্রতিযোগিতা। টেলিভিশন, সংবাদপত্র, সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেল। এই প্রতিযোগিতা সাধারণ কিছু নয়। যে বা যারা জিতবে তাদের শুধু সম্মানই নয়, বিদেশের নানা শহরে নিজেদের ডিজাইনের প্রদর্শনী করার সুযোগ মিলবে। আর সম্ভবত সেখানেই নিজেদের ব্র্যান্ডের শাখা খোলার সুযোগও। মানে একজন শিল্পীর আন্তর্জাতিক পরিচিতি। খবরটা পড়ে অমরের বুকের ভেতর হঠাৎ পুরনো আগুনটা জ্বলে উঠল। তার ঠোঁটে ধীরে ধীরে কুটিল একটা হাসি ফুটল। এটাই সেই সুযোগ। এবারে সে শুধু আরোহণ জুয়েলার্সকে হারাবে না, পুরো দেশের সামনে প্রমাণ করবে সেরাটা সেই। সেই রাতেই সে আবার ছেঁড়া পাতাগুলো বের করলো। প্রথমবার যখন সে শুভলক্ষ্মী জুয়েলার্সের অনিরুদ্ধ নকশার অনুকরণে গয়না বানায়, তখন ভেবেছিল যদি এতে সাফল্য পায় তাহলে বাকি গয়নার নকশাগুলোকে কাজে লাগাবে। কিন্তু সেই সুযোগ তখন আসেনি, আজ এসেছে। আর এবার সে সব ব্যবহার করবে, অনিরুদ্ধর সেরা নকশাগুলো। অমর কারিগরদের ডেকে বলল, এই ডিজাইনগুলো অন্য সব কাজের থেকে আলাদা, ভুল করা চলবে না। কারিগররা বুঝতে পারছিল অমর এবার অস্বাভাবিক রকম গম্ভীর।
দিন রাত কাজ চলতে লাগলো। অমন নিজেও অনেক বেশি সময় দিতে শুরু করলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা অভ্যাস করত। শিল্প শুধু কল্পনা নয়, উপস্থাপনাও গুরুত্বপূর্ণ। সে যেন নিজেকেই বোঝাতে চাইছিল সে শুধু ব্যবসায়ী নয়, শিল্পীও। কিন্তু তার ভেতরে কোথাও একটা ভয়ও ছিল, কারণ সে জানতো এই নকশাগুলোর জন্ম তার হাতে নয়। প্রতিযোগিতার প্রথম ধাপ ছিল নিজের গয়নার নকশা জমা দেওয়া। সারা দেশ থেকে অসংখ্য আবেদন এলো। মাসখানেক ধরে বিচার চলল। অমর প্রতিদিন অস্থির হয়ে খবরের অপেক্ষা করত। অবশেষে ফল প্রকাশের দিন এলো। সংবাদপত্রে বড় শিরোনাম এলো, জাতীয় গয়না শিল্প প্রতিযোগিতার ফাইনালিস্টদের নাম ঘোষণা। অমর প্রায় কাঁপা হাতে তালিকা খুলল। আর তারপর তার ঠোঁটে ধীরে ধীরে বিজয়ের হাসি ফুটে উঠল। এই শহর থেকে নির্বাচিত হয়েছে মাত্র দুজন, একজন অমর সেন, অন্যজন সুমেধা রায়। অমরের চোখ কয়েক সেকেন্ড নামটার উপর স্থির হয়ে রইল। তার বুকের ভেতর এবার অদ্ভুত একটা অনুভূতি হলো। রাগ তো ছিলই, কিন্তু এবার তার সঙ্গে কৌতূহলও মিশল। অমর ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। কে এই মেয়েটা? সে মনে মনে বলল, যে অনিরুদ্ধর থেকেও এত দক্ষ। কারণ অমর এখনো বিশ্বাস করে এই এত সূক্ষ্ম গয়নার নকশা শুধু অনিরুদ্ধর পক্ষে সম্ভব। তাহলে সুমেধা কে? সে কি শুধু ব্যবসার মুখ, নাকি এর পেছনে আরো কিছু আছে? প্রথমবারের মতো অমর অনুভব করলো সে শুধু একটা দোকানের সঙ্গে লড়ছে না, সে এমন একটা সত্যির দিকে এগোচ্ছে যেটা এতদিন সে দেখতে পায়নি। অন্যদিকে আরোহণ জুয়েলার্সে সেদিন আনন্দের পরিবেশ। কর্মচারীরা উচ্ছ্বসিত, কারিগরেরা খুশিতে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। কিন্তু অনিরুদ্ধ দোকানের দোতলায় তার নিজস্ব ঘরে চুপচাপ দাঁড়িয়েছিল। তার হাতে সেই পুরনো খাতা। ছেঁড়া পাতাগুলোর জায়গা এখনো ফাঁকা। সে জানে এই প্রতিযোগিতা এখন আর শুধু শিল্পের নয়, এটা অতীতের মুখোমুখি হওয়ারও সময়। ফাইনালের দিন সকাল থেকেই শহরের পরিবেশ অন্যরকম ছিল। টেলিভিশনের সংবাদ চ্যানেল, সংবাদ মাধ্যম, বড় বড় ব্যবসায়ী, শিল্প সমালোচক সবাই উপস্থিত দেশের সবচেয়ে বড় গয়না শিল্প প্রতিযোগিতার শেষ পর্বে। মঞ্চটা যেন আলোর রাজ্য। বিরাট হলঘরের মাঝখানে গোলাকার প্রদর্শনী মঞ্চ, তার উপর কাঁচের আলাদা আলাদা কেচে সাজানো প্রতিযোগিতার গয়না। উপরে নরম সাদা আলো পড়ছে, যাতে প্রতিটা নকশার সূক্ষ্ম কাজ স্পষ্ট দেখা যায়। দেশের নানা শহর থেকে আসা 8জন শিল্পী আজ এখানে। কেউ দিল্লি থেকে, কেউ জয়পুর, কেউ হায়দ্রাবাদ, কেউ মুম্বাই। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে অমর সেন। আজ অমরের পরনে দামি কালো পাঞ্জাবি। মুখে আত্মবিশ্বাসের ছাপ আনার চেষ্টা করলেও ভেতরের অস্থিরতা লুকোনো কঠিন। তবু সে নিজেকে শক্ত রেখেছে, কারণ আজকের দিনটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছে। আজ সবাই দেখবে অমর শুধু ব্যবসায়ী নয়, শিল্পীও। হলের প্রথম সারিতে বসে আছেন সুরমা দেবী আর প্রকাশবাবু। দুজনের চোখেই উত্তেজনা। প্রকাশবাবু বারবার আশপাশের লোকেদের বলছেন, ছোটবেলা থেকেই অমরের আঁকার হাত খুব ভালো ছিল। সুরমা দেবীর মুখে গর্বের হাসি। তারা যেন আবার সেই পুরনো সম্মান ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। প্রথমে একে একে প্রতিযোগীদের ডিজাইন দেখানো শুরু হলো। প্রত্যেকের কাজে সৌন্দর্য ছিল, পরিশ্রম ছিল। দর্শকেরা হাততালি দিচ্ছিলেন। তারপর ঘোষক বললেন, এবার আসছেন শুভলক্ষ্মী জুয়েলার্সের শিল্পী ও মালিক মিস্টার অমর সেন। মুহূর্তে আলো গিয়ে পড়ল অমরের প্রদর্শনীর উপর। কাঁচের ভেতরে সাজানো ছিল তার নতুন কালেকশন। একটা রাজকীয় নেকলেস, সাপের মতো নকশা, একজোড়া কানের দুল, সাপের নমনীয় শরীরের মতো বাঁকানো। হল ঘরের মানুষজন সামনে ঝুঁকে পড়ল। অসাধারণ, কি সূক্ষ্ম কাজ, দারুণ। বিচারকদের একজন তো দাঁড়িয়েই পড়লেন কাছ থেকে দেখার জন্য। অমরের বুক ভরে উঠল। সে বুঝতে পারছিল মানুষ মুগ্ধ হয়েছে। প্রকাশবাবু গর্বে প্রায় উজ্জ্বল হয়ে উঠেছেন। সুরমা দেবী চোখ মুছলেন চুপচাপ। অনেকদিন পর তারা আবার অনুভব করলেন তাদের নাম, তাদের দোকান এখনো শেষ হয়ে যায়নি। অমর মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে তাকালো। তার ঠোঁটে হালকা বিজয়ের হাসি। সে মনে মনে বলল, দেখলি অনিরুদ্ধ, শেষ পর্যন্ত জিতলাম আমি। কিন্তু সে জানতো না আসল ঝড়টা এখনো বাকি। কিছুক্ষণ পর দর্শকের গলা আবার ভেসে এলো।
এবার আসছেন আরোহণ জুয়েলার্সের প্রতিনিধি মিস সুমেধা রায়। হল ঘরের আলো ধীরে ধীরে বদলে গেল। মঞ্চে এসে দাঁড়ালো সুমেধা। আজ তার পরনে অপূর্ব সুন্দর কারুকার্য করা চিকনের একটা শাড়ি, খুব সাধারণ সাজ, কিন্তু তার চোখে এমন এক স্থিরতা ছিল যেটা সহজে উপেক্ষা করা যায় না। আর তারপর আলো এসে পড়লো আরোহণ জুয়েলার্সের গয়নাগুলোর উপর। প্রথম নেকলেসটা দেখেই হল ঘরে ফিসফাস শুরু হয়ে গেল। এটা শুধু গয়না নয়, এ যেন কবিতা। সোনার সূক্ষ্ম রেখাগুলো এমনভাবে জড়ানো যেন বাতাসে ভেসে থাকা শুকনো লতা। মাঝখানে ছোট ছোট নীল পাথর। দেখলে মনে হয় শেষ রাতের কুয়াশা গলা জলের একটা ফোঁটা আটকে আছে। তারপর বেরোলো একটা কানের দুল। দেখলে মনে হয় কুয়াশার ফোঁটা জমে পাতার উপর জমে সোনায় পরিণত হয়েছে। আর একটা আংটি, এত হালকা, এত কোমল, যেন সত্যিই একটা কুয়াশার জলের ফোঁটা। পুরো হলঘর নিস্তব্ধ, কেউ কথা বলছে না, মানুষ শুধু তাকিয়ে আছে। কারণ এই ডিজাইনগুলোই শুধু সৌন্দর্য নেই, প্রাণ আছে। বিচারকদের একজন ধীরে ধীরে বলে উঠলেন, এগুলো শিল্পেরও ওপরে কিছু। আর একজন ফিসফিস করলেন, এই সূক্ষ্মতা বিরল। অমরের বুকের ভেতরে হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। সে তাকিয়ে আছে সেই নকশাগুলোর দিকে। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে উঠছে, কারণ এই ডিজাইনগুলো সে চেনে, খুব ভালো করেই চেনে। এত সূক্ষ্ম গয়নার নকশা, এগুলো অনিরুদ্ধর কাজ ছাড়া হতেই পারে না। এক মুহূর্তের জন্য অমরের মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। তারপর হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল, চেঁচিয়ে বলল, এটা হতে পারে না। হলঘর চমকে উঠল, সবাই তাকালো তার দিকে। অমরের গলা তখন কাঁপছে উত্তেজনায়। সে সোজা সুমেধার দিকে আঙুল তুলে বলল, এই ডিজাইনগুলো তোমার হতে পারে না। পুরো হলঘর ফিসফিস করতে শুরু করলো। বিচারকেরা একে অপরের দিকে তাকালেন, কিন্তু সুমেধা একটুও বিচলিত হলো না। সে শান্তভাবে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটে হালকা হাসি। ঠিক বলেছেন অমরবাবু, সে ধীরে বলল। হলঘর আরো চুপ হয়ে গেল। অমরের চোখে মুহূর্তের জন্য বিজয়ের ঝিলিক ফুটল, কিন্তু পরের কথাতেই সেটা মিলিয়ে গেল। এগুলো আমার তৈরি নকশা নয়, এগুলো আরোহণ জুয়েলার্সের আর একজন অংশীদার, আমার বন্ধুর তৈরি নকশা, সুমেধা বলে উঠল। মুহূর্তের মধ্যে হলঘরে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। অংশীদার? কে? তাহলে আসল শিল্পী অন্য কেউ? সুমেধা মঞ্চের পিছনের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, অনিরুদ্ধ, এসো। অমরের বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মারল। নিজের মনেই সে বলে উঠল, না, এটা অসম্ভব। মঞ্চের অন্ধকার দিক থেকে ধীরে ধীরে একজন মানুষ এগিয়ে এলো। সাধারণ পোশাক, কিন্তু দামি, চোখে শান্ত গভীরতা। আর তার হাতে সেই নকশার খাতা। অমরের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। অনিরুদ্ধ? শব্দটা প্রায় ফিসফিস করে বেরোলো তার মুখ থেকে। হলঘরের মানুষজন অবাক হয়ে তাকিয়ে আছে। অনিরুদ্ধ ধীরে ধীরে মঞ্চের মাঝখানে এসে দাঁড়ালো। তার চোখে রাগ নেই, অভিযোগও নেই, আছে শুধু গভীর এক ক্লান্তি। অনিরুদ্ধ এবার খাতাটা খুলল, পাতার পর পাতা উল্টাতে লাগলো। তারপর একটা জায়গায় থামলো, ছেঁড়া অংশ। অমরের শ্বাস আটকে গেল, কারণ সেই ছেঁড়া অংশগুলো ঠিক মিলে যায় তার জমা দেওয়া ডিজাইনগুলোর পাতার সঙ্গে। অমর একটা নতুন পাতাতেও অনিরুদ্ধর আঁকা নকশা আঁকবার সাহস করেনি। সে পাঠিয়েছিল অনিরুদ্ধর খাতা থেকে ছেঁড়া সেই পাতাগুলোই। অমর ভাবতেও পারেনি আজ সেটাই তাকে এইভাবে অপমান করতে পারে। বিচারকেরা এগিয়ে এলেন। অমর কিছু বলতে চাইছিল, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। ঠিক তখনই সুমেধা অমরের দিকে তাকালো, আর তার চোখে এবার প্রথমবারের মতো কঠোরতা ফুটে উঠল। কি ভেবেছিলেন? সে বলল, আমরা আপনার করা আরোহণ জুয়েলার্সের উপর সব আঘাত চুপচাপ মেনে নেব? অমর স্তব্ধ। সুমেধা আরো এক ধাপ এগিয়ে এলো। তারপর কঠিন স্বরে বলে উঠল, এবার আপনার আর আপনার বাবার তৈরি এই শুভলক্ষ্মী জুয়েলার্সের মুখোশ খোলার পালা। প্রকাশবাবু চমকে উঠলেন। অমরের চোখে এবার সত্যিকারের ভয় নেমে এলো, কারণ সে বুঝতে পারছে এটা শুধু ডিজাইনের কথা নয়, আরো কিছু আছে। আর সেই সত্যিটা হয়তো আজ সবকিছুর সামনে বেরিয়ে আসবে। পুরো হলঘর তখন নিস্তব্ধ।
শুধু ক্যামেরার ফ্ল্যাশ চলছে মাঝে মধ্যে। কারো মুখে কথা নেই। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে অনিরুদ্ধ তার পুরনো খাতাটা দুহাতে ধরে আছে। সেই খাতা যেটার পাতায় তার জীবন, তার অপমান, তার স্বপ্ন সব একসাথে আটকে আছে। আর সামনে দাঁড়িয়ে অমর। তার চোখে এখন আর রাগ নেই, আছে শুধু ভয়। বিচারকদের একজন ধীরে ধীরে অমরের জমা দেওয়া ডিজাইনগুলো তুলে নিলেন। তারপর খাতা ছেঁড়া পাতাগুলোর সঙ্গে একে একে মিলিয়ে দেখতে শুরু করলেন। প্রথম নকশা মিলে গেল, দ্বিতীয়টা একই, তৃতীয়টা একই রেখা, একই বাঁক, একই সূক্ষ্মতা। এমনকি পাতার কোনায় অনিরুদ্ধ ছোট্ট পেন্সিলের দাগ পর্যন্ত মিলে যাচ্ছে। হলঘরে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। তাহলে এতদিন ডিজাইনগুলো চুরি ছিল? নিজের ভাইয়ের কাজ? সংবাদ মাধ্যমের লোকজন দ্রুত নোট নিচ্ছে। ক্যামেরাগুলো ঘুরে গেছে অমরের মুখের দিকে। অমরের ঠোঁট শুকিয়ে গেছে। সে কিছু বলতে চাইছিল, আমি আসলে, কিন্তু কোনো শব্দ বেরোলো না। কারণ সত্যিটা এবার এত স্পষ্ট যে অস্বীকার করার জায়গা নেই। সুরমা দেবী কাঁপা হাতে চেয়ারের হাতল চেপে ধরলেন। প্রকাশবাবুর মুখ ফ্যাকাশে। তারা কখনো ভাবেননি এতদিন এত মানুষের সামনে এভাবে দাঁড়াতে হবে। ঠিক তখনই সুমেধা ধীরে ধীরে প্রকাশবাবুর দিকে তাকালো। তার চোখে অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির নিচে বহু বছরের জমে থাকা আগুন। সে প্রকাশবাবুর দিকে তাকিয়ে বলে উঠল, প্রকাশবাবু, মনে আছে আপনার সাধন রায়কে? নামটা শুনতেই প্রকাশবাবুর শরীর কেঁপে উঠল। তার চোখ বড় হয়ে গেল। তুমি? তিনি তোতলাতে লাগলেন। সুমেধা থামল না। মনে তো থাকবেই, সে ধীরে বলল, কারণ এক সময় আপনি আর আমার বাবা সাধন রায় একসাথে এই শুভলক্ষ্মী জুয়েলার্স শুরু করেছিলেন। পুরো হলঘর আবার চুপ। অমর অবাক হয়ে বাবার দিকে তাকালো। সে জীবনে কখনো এই নাম শোনেনি। সুমেধা একটু এগিয়ে এলো। এই দোকানের মূল পুঁজি ছিল আমার বাবার, সে বলল। স্বপ্নটাও ছিল বাবার, কিন্তু দোকান কেনার সময় আপনি কৌশলে শুধু নিজের নামটাই রাখেন কাগজে। প্রকাশবাবু চোখ নামিয়ে নিলেন। তারপর? একজন বিচারক অজান্তেই জিজ্ঞেস করে ফেললেন। সুমেধা মৃদু হেসে বলল, তারপর খুব সহজেই বিনা বিনিয়োগে আপনি হয়ে গেলেন শুভলক্ষ্মী জুয়েলার্সের একমাত্র মালিক। হলঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। সুরমা দেবী এবার প্রকাশবাবুর দিকে তাকালেন অবিশ্বাসে। এগুলো সত্যি? তার গলা কাঁপছিল। প্রকাশবাবু কোনো উত্তর দিলেন না। সুমেধা আবার বলতে শুরু করলো, আমার বাবা বিশ্বাস করেছিলেন বন্ধুকে, তাই যখন বুঝলেন তাকে ঠকানো হয়েছে তখনও তিনি কোনো ঝামেলা করেননি। সুমেধার গলায় এবার চাপা কষ্ট ফুটে উঠল। সে রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনার বিশ্বাসঘাতকতা বাবাকে এতটাই আঘাত করেছিল যে আমাকে আর মাকে নিয়ে বাড়ি বিক্রি করে বাবা অন্য শহরে চলে গিয়েছিলেন। সুমেধা এবার ধীরে ধীরে ব্যাগ থেকে একটা পুরনো ফাইল বের করলো। হল ঘরের বড় স্ক্রিনে সেই কাগজের ছবি দেখানো হলো। হলুদ হয়ে যাওয়া কাগজ, নিচে প্রকাশবাবুর সই। আচ্ছা প্রকাশবাবু, সুমেধা শান্ত গলায় বলল, বাবা যখন আপনাকে টাকা দিয়েছিলেন তখন একটা কাগজে আপনি সই করেছিলেন, মনে আছে? প্রকাশবাবু মাথা নিচু করলেন। তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। সুমেধা বলল, আমার বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু সম্ভবত আপনার চরিত্রটা তিনি বুঝেছিলেন, তাই এই দলিলটা করেন। কিন্তু আপনার বিশ্বাসঘাতকতার পরও বন্ধুত্ব তাকে প্রতিশোধ নিতে দেয়নি। সে কাগজটা খুলল। সেখানে লেখা ছিল, আগামী 40 বছরের মধ্যে মূলধন সুদসহ ফেরত না দিতে পারলে দোকানের মালিকানা যাবে সাধন রায় এবং পরিবারের কাছে। হলঘরের নিস্তব্ধতা আরো গভীর হলো। আর যদি টাকা ফেরত দেওয়া হয় তাহলে দোকানে আর সাধনবাবুর কোনো দাবি থাকবে না। পুরো শুভলক্ষ্মী জুয়েলার্সের একজন অংশীদার থাকবেন প্রকাশবাবু ও তার পরিবার। অমরের বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল। সে বাবার দিকে তাকালো। তারপর বলে উঠল, বাবা, এটা কি? প্রকাশবাবু চোখ তুলতে পারলেন না। সুমেধা এবার একটু থামলো। তার চোখের জল চিকচিক করছিল, কিন্তু দৃঢ় কণ্ঠে সে আবার বলে উঠল, বাবার মৃত্যুর পর ওনার ডায়েরি আমার কাছে আসে, সেখানেই সব জানতে পারি। হল ঘরের সবাই নিঃশ্বাস আটকে শুনছে। আমি জানতাম
সুমেধা বলল, এত সহজে আপনাদের হারানো যাবে না। তাই ঠিক করেছিলাম শুধু আইন দিয়ে নয়, আপনাদের নিজের কাজের ফল দিয়েই শাস্তি দেব। অমরের কপালে ঘাম জমেছে। প্রথমবার তার মনে হচ্ছে সে যেন বহু বছর ধরে সাজানো একটা ফাঁদের ভেতরে হাঁটছিল, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। সুমেধা বলে উঠল। তারপর সে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে উঠল, তারপর ভগবান সুযোগ দিলেন। অনিরুদ্ধর সঙ্গে আমার পরিচয় হলো। অনিরুদ্ধ চুপচাপ দাঁড়িয়ে। তখন বুঝলাম সুমেধার গলা শক্ত হয়ে উঠল। অমরবাবু নিজের রক্তের সম্পর্কের সঙ্গেও এত সহজে বিশ্বাসঘাতকতা করতে পেরেছিলেন কেন? সুমেধা এবার সরাসরি প্রকাশবাবুর দিকে তাকিয়ে বলল, কারণ আপনার বাবা ছিলেন একজন লোভী, স্বার্থপর মানুষ। পুরো হলঘর নিস্তব্ধ। প্রকাশবাবুর চোখে জল চলে এসেছে, কিন্তু সেই জল অনুশোচনার না অপমানের বোঝা যাচ্ছে না। সুমেধা ধীরে ধীরে আবার বলে উঠল, আমি অনিরুদ্ধকে সব জানাই। তারপর আমাদের দুজনের একটাই লক্ষ্য ছিল। অনিরুদ্ধ এবার প্রথমবার কথা বলল। তার গলা ছিল শান্ত। সে বলল, যে দোকানের জন্য নিজের বন্ধু আর নিজের সন্তানকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সে অমরের দিকে একবার তাকালো, তারপর বলল, সেই দোকানটাই যখন আপনাদের কাছ থেকে চলে যাবে তখন কেমন লাগে সেটা আপনাদের অনুভব করানো। অমর এবার মাথা নিচু করে ফেলল, কারণ সে বুঝে গেছে এর লড়াই শুধু ব্যবসার ছিল না, এটা ছিল অন্যায়ের হিসেব। তারপরের কয়েক মাস যেন ঝড়ের মতো কেটে গেল। পুরনো চুক্তিপত্র আদালতে জমা পড়ল, সুদসহ হিসেব করা হলো। সংখ্যাটা এত বড় দাঁড়ালো যা প্রকাশবাবু বা অমরের পক্ষে শোধ করা অসম্ভব। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ এলো, শুভলক্ষ্মী জুয়েলার্সের মালিকানা চলে যাবে সাধন রায়ের উত্তরাধিকারীদের হাতে। খবরটা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। যে দোকান একসময় শহরের অহংকার ছিল, সেটার পতন মানুষ অবিশ্বাস নিয়ে দেখল। কিছুদিন পর শুভলক্ষ্মী জুয়েলার্সের পুরনো সাইনবোর্ড নামিয়ে ফেলা হলো। তার জায়গায় নতুন বোর্ড উঠল, সুমেধা ক্রিয়েশনস। এই শহরেও তৈরি হলো সুমেধার বুটিকের নতুন শাখা। আর আরোহণ জুয়েলার্স, সেখানে একদিন সবার সামনে ঘোষণা করা হলো এই প্রতিষ্ঠানের একমাত্র মালিক অনিরুদ্ধ সেন। হল ঘরে হাততালি পড়েছিল, কিন্তু অনিরুদ্ধর চোখে তখনও সেই পুরনো নীরবতা। কারণ সে জানে এই জয় প্রতিশোধের নয়, এটা নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার। অমরা তার পরিবার শহর ছাড়ল খুব নিঃশব্দে। আর কোনো নাটক নয়, কোনো শেষ বিদায় নয়। এক রাতে কয়েকটা গাড়ি এসে থামলো তাদের বাড়ির সামনে, যেটা আগেই বিক্রি করে দিয়েছিলেন প্রকাশবাবু। কিছু বাক্স তোলা হলো, তারপর অন্ধকারের মধ্যেই তারা চলে গেছে। পরদিন সকালে মানুষ শুধু শুনল অমরবাবু আর তার পরিবারের সবাই শহর ছেড়ে গেছে। অনিরুদ্ধ আর কখনো তাদের খুঁজতে যায়নি। তার ভেতরের রাগ বহু আগেই শান্ত হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় আরোহণ জুয়েলার্সের ডিজাইন রুমে সে একা বসেছিল। অনিরুদ্ধ ঠোঁটে এবার ধীরে ধীরে এক ফোঁটা শান্ত হাসি ফুটে উঠল। অনেক বছর পর সেই হাসির ভেতরে কোনো কষ্ট লুকিয়ে ছিল না, কোনো অপমানের দাগ ছিল না, ছিল শুধু এক গভীর মুক্তি। টেবিলের উপর রাখা পুরনো খাতাটার দিকে সে দীর্ঘক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। পাতাগুলোতে আঁকা তার নিজস্ব সত্তা দিয়ে বানানো নকশা, আর মাঝখানে সেই ছেঁড়া অংশগুলো এখনো স্পষ্ট। একসময় এই ছেঁড়া পাতাগুলো দেখলেই অনিরুদ্ধর বুকের ভেতরটা হু হু করে উঠত। মনে পড়তো সেই রাতটার কথা, বন্ধ দরজা, মায়ের নীরব মুখ, দাদার কঠিন চোখ, আর নিজের সমস্ত স্বপ্ন বুকে চেপে বাড়ি ছেড়ে চলে যাওয়া এক অসহায় তরুণের কথা। কিন্তু আজ সেই ছেঁড়া অংশগুলো আর তার হারানো চিহ্ন নয়, ওগুলো আজ প্রমাণ। কেউ প্রতিভা চুরি করতে পারে, কিন্তু সৃষ্টি করার ক্ষমতা নয়। কেউ একজন শিল্পীর পথ আটকাতে পারে, কিন্তু তার ভেতরের শিল্পকে শেষ করতে পারে না। অনিরুদ্ধ আলতো করে হাত বুলিয়ে দিল খাতার উপর। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। জানলার কাছ বেয়ে জলের রেখা নেমে আসছে ধীরে ধীরে। অনিরুদ্ধ নতুন একটা সাদা পাতা খুলল। পেন্সিলটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর নতুন একটা নকশার রেখা টানল। সেই রেখার ভেতরে আর কোনো প্রতিশোধ ছিল না, ছিল না কাউকে হারানোর জেদ। শুধু শিল্প ছিল, শুধু ভালোবাসা, শুধু নতুন করে বাঁচার স্বপ্ন। আর ঠিক সেই মুহূর্তে
বহু বছরের অন্ধকার পেরিয়ে অনিরুদ্ধ সত্যিই বুঝতে পারল, শেষ পর্যন্ত মানুষ নয়, ক্ষমতা নয়, লোভ নয়, বেঁচে থাকে শুধু সত্যিকারের সৃষ্টি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।